প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আওয়ামী লীগ আগামীতে কার নেতৃত্বে ঘুরে দাঁড়াচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আওয়ামী লীগ 1 বছর হয়ে গেছে, বারবারই বলছি আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ কার্যক্রমে নেই। সরকারি নানা রকম বাধা, বেসরকারি বাধা, বেসরকারি বলতে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো, তাদের বাধায় আওয়ামী লীগ আসলে স্বস্তির সাথে কার্যক্রমে নেই। কিন্তু তারপরেও আওয়ামী লীগ তো হারিয়ে যাবে না, আওয়ামী লীগকে থাকতে হবে। এখন জায়গায় জায়গায় প্রশ্ন দেখা দিচ্ছে যে আওয়ামী লীগ আসলে কার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে। এখন পর্যন্ত যদি বলি যে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ। আমার একটা জিনিস আজকে অবাক লাগছে, বিস্মিত হচ্ছে আমি, যে 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগে কিন্তু অনেকটা বিভেদ দেখা দিয়েছিল। বিভেদ দেখা দেওয়ার প্রধান কারণ ছিল যে আওয়ামী লীগ প্রধান যিনি, যাকে কেন্দ্র করে ওই সময় স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং ওই সময়ের রাজনীতি আবর্তিত হয়েছিল, তিনি নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের নেতৃত্ব আসলে বেশ কিছুদিন ছিল না, এবং যখন এসছেও তখন আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত, কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। আজকে আল্লাহ হয়তো শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন। আজকে 1 বছরে আওয়ামী লীগ বিভক্তের কোনো সাউন্ড কিন্তু নেই। আজকে এই মুহূর্তেও শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনা বিদেশে আছেন, তারপরে দেশি বিদেশি আওয়ামী লীগেররা শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু ঐক্যবদ্ধ এবং আগামীতেও থাকবেন। শেখ হাসিনা যতদিন আছেন দলে অন্ততপক্ষে তার অবস্থান, তার অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু দলে তার অবস্থানটা এত বেশি শক্তিশালী যে একটি রাজনৈতিক দল তো গণতান্ত্রিক হয়, যে এখানে আরো পক্ষ বিপক্ষ বিভিন্ন কিছু থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার বাহিরে আওয়ামী লীগকে কেউ চিন্তা করছে না, ভাবছে না। এই যে মাঝে মাঝে কিছু বিতর্ক উস্কে দেওয়া আমরা দেখছি, যেমন একটি পরিবার আওয়ামী লীগেরই একজন প্রধান, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের মহানায়কদের একজন বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ, সেই পরিবারের কমপক্ষে 2 জন সদস্য সোহেল তাজ এবং তাজউদ্দিন আহমেদের বড় মেয়ে শারমিন আহমেদ মাঝে মাঝে বিতর্ক উড়িয়ে দিচ্ছেন। যেমন আজকের একটি গণমাধ্যমেও খবর বেরিয়েছে, তার আলাপকে কেন্দ্র করে, তার সাক্ষাৎকে কেন্দ্র করে তিনি বলেছেন যে 75-এর পর আম্মা আওয়ামী লীগের হাল ধরেছিলেন, এখন অনেকে আমাদের ডাকছে। আমরা জানি না যে আসলে তাদেরকে কেউ ডাকছে কিনা, কারণ তারা ইতিমধ্যেই আওয়ামী লীগারদেরকে, জাতিকে বিভ্রান্ত করেছেন। 2 ভাই বোন সোহেল তাজ এবং শারমিন আহমেদ, এবং অতি সম্প্রতি তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাৎ করলেন। এই সব সাক্ষাৎকে আওয়ামী লীগকে কোনো ভাগ করার কোনো বিষয় আছে এর সাথে? হয়তো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ, বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন যে তাজউদ্দিন আহমেদ পরিবারের এই অংশটি, এই 2 ভাই বোন আসলে হালে পানি পাবে না। আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিবার থেকেই ঘুরে দাঁড়াবে, এবং এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে। বিভিন্ন সূত্রের খবর বলছে যে সম্প্রতি দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, তাদের মধ্যে বৈঠক হয়েছে, এবং বৈঠকে একটি সিদ্ধান্ত যেটি জানা যাচ্ছে যে সজীব জয়ী হচ্ছেন আওয়ামী লীগের আগামীর কাণ্ডারি হতে যাচ্ছেন। এটির সত্যতা আসলে অনেক কিছু তো কানাঘোষা চলে, অনেক কিছু আলাপ হয়, অনেক কিছু আলাপ বেরিয়ে আসে বিভিন্ন সূত্র থেকে, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সেটি বলা কঠিন। এদিকে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও বলা যায় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরি থেকে এক প্রকার ছুটিতে থাকার মতো, তিনিও রাজনীতিতে আসবেন কিনা, নানান বিষয় আছে। শেখ রেহানার সন্তানদের মধ্যে এক সন্তান টিউলিপ সিদ্দিকী,
তিনি ব্রিটেনের রাজনীতিতে সক্রিয়, অন্য সন্তানদেরকেও শেখ রেহানার বাংলাদেশের রাজনীতিতে আসবেন কিনা নানান আলাপ আলোচনা চলছে। এখন দেখার বিষয় আসলে শেষ পর্যন্ত কে আগামীর আওয়ামী লীগের কাণ্ডারি হয়। ওই পরিবার থেকে আসতেই হবে, কারণ আমাদের মাইন্ড সেট আপটা এরকম যে আমরা হাজার বলি না কেন, যত কথা বলি না কেন যে পারিবারিক রাজনীতি, পারিবারিক বলয় থেকে দলকে বের করে, এটি আসলে খুব সহসা হবে না, কারণ আমাদের মাইন্ড সেট আপটাই ওই রকম নেই। এই যে যারা উত্তেজনা করছে, মাঝে মাঝে উত্তেজনামূলক কথা বলছে, ধরুন তাজউদ্দিন পরিবার, সেই পরিবারের দুজন সদস্য লাফিয়ে বা দাপিয়ে যতই বেড়াক না কেন, এতে কাজ হবে না। সেখানে আওয়ামী লীগ আসলে ভাঙলেও না, ভেঙে সেখানে কেউ যাবেও বলেও মনে হয় না। সেই জায়গায় নিঃসন্দেহে আওয়ামী লীগের আগামীর কাণ্ডটি হবে শেখ হাসিনা পরিবার থেকে। ইতিমধ্যে আওয়ামী লীগের কমিটি, আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছে 2022 সালে। নভেম্বরের মতো আওয়ামী লীগ প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী হয়েছেন শেখ হাসিনা 9টি কাউন্সিলে। 44 বছর যাবৎ তিনি এই দায়িত্বে আছেন। এরই মধ্যে গঙ্গা যমুনার বহু জল গড়িয়েছে। স্বাভাবিকভাবে বিগত যে কমিটিটি, সেই কমিটিটাকেও হয়তো রিভাইজ করা দরকার। আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়া বা আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর জন্য সেই জায়গায় নতুন করে হয়তো একটা কাউন্সিলও হওয়া দরকার। আওয়ামী লীগ নিশ্চয়ই ভাবছেন, কারণ যেটি জানা যাচ্ছে যে দিল্লিতে এই বৈঠকগুলো হচ্ছে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগের হয়তো একটা নতুন কাউন্সিল হতে পারে এবং আওয়ামী লীগের হয়তো নতুন নেতৃত্ব আসতে পারেন, এবং বেশিরভাগ শোনা যাচ্ছে যে সজীব ওয়াজেদ জয় আসবেন, এবং এইরকম তারুণ্য নির্ভর একজন সাধারণ সম্পাদকও খোঁজা হচ্ছে। আওয়ামী লীগ নিশ্চয়ই সেই জায়গায় খুঁজবেন এবং ভালো একজন নেতৃত্ব দেবেন। এবং এটি জানা যাচ্ছে যে পুরনো যারা দক্ষ নেতৃত্বে ছিলেন, যারা ডাক সাইটে এবং সত্যিই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তারাও হয়তো থাকবেন। পুরনো নতুন মিলিয়ে একদম সবকিছু পুরনোদের বাদ দিয়ে তো নতুন করে গড়া যায় না। অভিজ্ঞতার জন্য হলেও পুরনোদেরকে পাশে রাখতে হবে, রেখে তাদের কাছ থেকে শিখে শিখে অভিজ্ঞ হতে হবে। সেই জায়গা থেকে আওয়ামী লীগে হয়তো খুব শীঘ্রই আমরা কাণ্ডারি দেখতে পাবো বলে মনে হচ্ছে। কিন্তু সবকিছুর উপরে শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, যতদিন বেঁচে আছেন, হয়তো তিনি কার্যকরী সভাপতি বা সভানেত্রী হিসেবে না থাকলেও অ্যাডভাইজারি জায়গায় বা মাথার উপরে তিনি থাকবেন, এটি এক প্রকার নিশ্চিত। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগের আসলে আগামীর নেতৃত্বে কে বা কারা আসছেন, পুত্র আসছেন, কন্যা আসছেন, নাকি আরো কেউ আসছেন, পরিবার থেকে আসছেন, নাকি পরিবারের বাহির থেকে আসছেন, এই সিদ্ধান্তগুলো আসলে শেখ হাসিনা থেকেই আসবে বলে মনে হয়, এবং সেটি বাস্তবতা। আমি যেটি বললাম যে অবাস্তব চিন্তা করে লাভ নেই, যে যেখান থেকে উস্কানি দেখ না কেন লাভ হবে না। কাজে আমরা সেটি হয়তো খুব শীঘ্রই দেখবো। একটা বছর তো হয়ে গেছে, আওয়ামী লীগের তো কাজে নামতে হবে। এভাবে তো বাংলাদেশও বাঁচবে না, বাংলাদেশও চলবে না, আর আওয়ামী লীগও বাঁচবে না। এইভাবে যদি চলতে থাকে, একটি বছর ইতিমধ্যেই ঝরে গেছে আওয়ামী লীগের জীবন থেকে, বাংলাদেশের জীবন থেকে। কারণ বাংলাদেশ আসলে অচল হয়ে গেছে, এটি বলার অপেক্ষা রাখে না। এদেশে এখন যারা রাজনীতি করছেন, তারা আসলে কি রাজনীতি করছেন, কিসের রাজনীতি করছেন, দেশের জন্য নাকি নিজের জন্য, সেগুলো আপনারা দেখছেন, আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, আমরা খুব শীঘ্রই হয়তো আওয়ামী লীগের কাণ্ডারি বা নেতৃত্ব খুব শীঘ্রই দেখতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিঃসন্দেহে একের পর এক ভয়াবহ সব নতুন ইস্যু, নতুন নতুন নামাদলে আমাদের মনোজাগতিক ভাবনা থেকে পুরাতন অনেক উদ্বেগজনক বিষয় আড়াল হয়ে যাচ্ছে। যার অন্যতম একটি বিষয় রাখাইনের উদ্দেশ্যে তথাকথিত মানবিক করিডোর প্রসঙ্গটি। এই করিডোর নিয়ে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি, যুক্তরাষ্ট্র এটিকে নিয়ে আসলে কোন পথে এগোচ্ছে, করিডোর নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সেনাবাহিনীর অবস্থান, ভারতের করণীয়, চীনের পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আমাদের সামনে নতুন করে তুলে এনেছেন ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক কমান্ডার, সাবেক লেফটেন্যান্ট জেনারেল অভয় কৃষ্ণ। তিনি ইউরেশিয়া টাইমসে খুবই গুরুত্বপূর্ণ একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন, যার শিরোনাম হচ্ছে সুপার পাওয়ার শোডাউন, চায়না ইন্ডিয়া ইউএস ভাই ফর রাখাইন করিডোর অ্যাজ বে অফ বেঙ্গল ইমার্জেস নিউ ফ্ল্যাশ পয়েন্ট। অর্থাৎ বঙ্গোপসাগরে নতুন উত্তেজনার সূচনা, রাখাইন করিডোর নিয়ে চীন, ভারত, যুক্তরাষ্ট্রের লড়াই।
আমরা তার লেখার একটু চুম্বক অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে বিষয়টি নিয়ে এখন কি হচ্ছে, কি হতে যাচ্ছে। শুরুতেই তিনি যেটি মনে করিয়ে দিচ্ছেন যে রাখাইন করিডোর দ্রুত দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্র বিন্দুতে পরিণত হচ্ছে। বাংলাদেশ এই প্রতিযোগিতার ফাঁদে পা দিতে যাচ্ছে। তিনি বলছেন যে ডক্টর ইউনূস তার মিত্র যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের কারণে এই করিডোরে আগ্রহ দেখিয়েছেন, এটা আমরা সবাই জানি। সেই কথা তিনি মনে করিয়ে দিয়ে বলছেন যে একই সঙ্গে ইউনূস সামরিক বাহিনীর চাপের মধ্যেও রয়েছেন, যারা এই করিডোরকে একটি ফাঁদ হিসেবে দেখে। করিডোর নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মন্তব্য এবং একই সঙ্গে 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে যে তার অভিপ্রায়, এই বিষয়গুলোকে কেন্দ্র করে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে মতবিরোধ, সেটিকে তিনি একেবারেই কাকতালীয় বলে মনে করেন না। এবং এই ইস্যুতে জেনারেল ওয়াকারের যে দৃষ্টিভঙ্গি, সেটিকে তিনি তুলনা করেছেন 80 দশকের পাকিস্তানের সঙ্গে। তার কারণ ওই সময়, আমি তার ভাষাতে একটু বলি, যে যখন সোভিয়েত বিরোধী মুজাহিদদের প্রতি মার্কিন সমর্থনের জন্য পাকিস্তানকে দীর্ঘমেয়াদী মূল্য চুকাতে হয়েছিল, যার মধ্যে ছিল রাজনীতিতে ইসলামী উগ্রপন্থা, দেশের অভ্যন্তরে বিদেশি গোয়েন্দা নেটওয়ার্কের স্থায়ী আধিপত্য এবং জিয়াউল হক সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ এবং পরবর্তী সরকারগুলোর অধীনে 4 দশকেরও বেশি সময় ধরে দেশে বিরাজমান অস্থিতিশীলতা। তিনি বলছেন, অতএব বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তাবিত রাখাইন করিডোরকে মার্কিন আফগান খেলার বইয়ের একটি বিপজ্জনক অধ্যায় হিসেবে দেখে। চীনের দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন যে কিয়াকফিউ বন্দর, যেখানে চীনের অঢেল অর্থ বিনিয়োগ করা, এটি সম্ভবত 2025 সালের শেষের দিকে চালু হওয়ার কথা। দক্ষিণ রাখাইনে অবস্থিত এবং এটি বেইজিং এর স্থল সমুদ্র রুটের কেন্দ্রস্থল, যা মালাক্কা প্রণালীকে বাইপাস করা, অর্থাৎ মালাক্কা প্রণালীকে বাইপাস করে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটির মাধ্যমে চীনের যে বিকল্প বাণিজ্য পথ, সেটির জন্য কিয়াকফিউ সমুদ্র বন্দর খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই দিক থেকে চীন এটিকে কোনোভাবেই মেনে নেবে না, সেটিও আমরা জানি। সেটি তিনি তুলে নিয়ে এসেছেন। ভারতের যে এই মুহূর্তে নীরব ভূমিকা, সেই প্রসঙ্গে বক্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, ভারতের অবস্থান বেশ জটিল, কাগজে কলমে নয়াদিল্লির ওয়াশিংটনের সাথে সমন্বয় করা উচিত, তবে বাস্তবে রাখাইনে দিল্লির স্বার্থ বেইজিং এর আশঙ্কার সাথে মিলে যায়। ভারত কালাদান প্রজেক্ট বা কালাদান প্রকল্পে যথেষ্ট বিনিয়োগ করেছে, যেটি রাখাইনে। তাই উত্তর পূর্ব অঞ্চলে বাণিজ্য ও যোগাযোগ উন্নত করার জন্য উত্তর রাখাইনে স্থিতিশীলতা প্রয়োজন। ভারতও নিশ্চয়ই মেনে নেবে না, এটাও আমরা বরাবরই বলে আসছি। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তাদের ঝুঁকিপূর্ণ উত্তর পূর্বাঞ্চলে দখলদারিত্ব ভারত মেনে নিতে পারে না। তাহলে কি করবে? যেহেতু বলা হচ্ছে, আমরা জানি যে ওয়াশিংটনের সাথে ভারতের কাগজে কলমে একটা ভালো সম্পর্ক রয়েছে, সেই জায়গা থেকে মিস্টার অভয় কৃষ্ণ তিনি বলছেন যে সেই জায়গা থেকে ভারতকে অবশ্যই নীরবে জেনারেল ওয়াকারের অবস্থানকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা আরাকান আর্মির প্রতিনিধির সাথে দেখা করার পর থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এখানে আবারও এই খেলার ফাঁদে বাংলাদেশের পা দেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে বলা হচ্ছে। চীন অবশ্যই এখানে হস্তক্ষেপ করবে, তবে ভারত তার নিজস্ব শর্তে নিজের অবস্থানকে তুলে ধরার একটি সুযোগ দেখছে এবং আরাকান আর্মি এটিকে মূলধারার ভূ রাজনীতিতে প্রবেশের সুযোগ হিসেবে দেখছে। মানে যার যার জায়গা থেকে বন্ধ দরজার আড়াল থেকে যুক্তরাষ্ট্র প্রকাশ্য প্রতিক্রিয়া আটকাতে তার প্রস্তাবটি
এখন ধীর গতিতে নিচ্ছে। যেহেতু এটি এখন চাউর হয়ে গেছে, বাংলাদেশের বিভিন্ন মহল থেকে আপত্তি উঠছে, সেনাবাহিনী তো রয়েছেই, সেখানে যুক্তরাষ্ট্র আপাতত ধীর লয়ে চলছে এবং আগামী কয়েক মাসে যা ঘটবে তা বছরের পর বছর ধরে বঙ্গোপসাগরের রূপরেখা নির্ধারণ করবে। যদি বাংলাদেশ এই করিডোর বেছে নেয়, তাহলে সামরিক বাহিনী তাদের প্রতিক্রিয়া দেখাতে পারে, বাংলাদেশ সামরিক বাহিনী, অথবা পরিস্থিতি আরো খারাপ হবে, বিভক্ত শাসন ব্যবস্থা এবং বহিরাগত হস্তক্ষেপের ঝুঁকি থাকবে যদি সেনাবাহিনী নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দেয় এবং করিডোরটি প্রত্যাখ্যান করে। তখন এখন এই মুহূর্তে অনেকেই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানান ধরনের কনফিউশনের মধ্যে রয়েছে, এটাও সত্যি কথা। তাহলে ভারত ও চীনের সাথে একটি নীরব জোট হয়তো দেখা যেতে পারে, সে কথাই অভয় কৃষ্ণ বলছেন, যার ফলে উত্তর রাখাইনকে সুরক্ষিত করতে বা করিডোর বন্ধ করার ক্ষেত্রে ভারতের আরো সক্রিয় ভূমিকা অবলম্বনের সম্ভাবনা রয়েছে। দিল্লির জন্য জেনারেল ওয়াকারকে সমর্থন করা বাস্তবসম্মত। যদি আমরা যা শুনেছি, জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে মন্তব্য করেছিলেন যে নো ব্লাডি করিডোর, সেই অবস্থায় যদি জেনারেল ওয়াকার থেকে থাকেন, ভারতের উচিত হবে জেনারেল ওয়াকারকে সমর্থন করা, কারণ এটি তার উত্তর পূর্বাঞ্চলকে অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সুরক্ষিত করবে, বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখবে এবং মিয়ানমারের জাতিগত শক্তির সাথে ভবিষ্যতে যে কোনো আলোচনায় ভারত মূল ভূমিকা পালন করতে পারে। এবং সবশেষ এসে জেনারেল অভয় কৃষ্ণ বলছেন, বাংলাদেশ এই মহান খেলার মানে এত বড় খেলার একটি ভঙ্গুর কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে অবস্থান করছে। তার নীতিগত পছন্দ নির্ধারণ করবে যে বাংলাদেশ সার্বভৌমত্ব বজায় রাখবে নাকি বহিরাগত উচ্চাকাঙ্ক্ষার জন্য একটি মঞ্চস্থল হয়ে উঠবে। বলা যায় প্রতিযোগিতা সবেমাত্র শুরু হয়েছে। এত সুন্দর করে কথাগুলো বলেছেন অভয় কৃষ্ণ, এবং সবচেয়ে শেষের যে কথাটি, প্রতিযোগিতা সবেমাত্র শুরু হয়েছে, আর বাংলাদেশ কোনটি বেছে নেবে এবং সেখানেও আমাদের স্বঘোষিত আন্তর্জাতিক খেলোয়াড় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ভূমিকাটাও নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ।